আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, খুব সুন্দর সেজে গুজে সে চলে এসেছে আমার চেম্বারে এবং আমি খেয়াল করলাম তার কাছে একটি ভ্যানিটি ব্যাগও আছে। তোমার ব্যাগের মধ্যে কি কি আছে খুলে দেখাও তো দেখি। তোমার ভ্যানিটি ব্যাগে কি আছে? হ্যাঁ, ওকে, বের করো। কি কি রাখো তুমি? এই যে ভ্যানিটি ব্যাগের জিনিসপত্রের মধ্যে আমি দেখতে পেলাম, এটা কার দাঁত? আমার দাঁত। ও, এটা দাঁত পড়ে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো পরে এটা কি তুমি রেখে দিবা? আচ্ছা, দেখি এখন তোমার দাঁতগুলো কেমন আছে। হা করো তো। আচ্ছা, দাঁত দেখাও। হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার একটা দাঁত পড়ে গিয়েছিল, আবার দাঁত পড়ে একটা নতুন দাঁতও দিয়েছে, তাই তো? ঠিক আছে, বলো তুমি এখন কেমন আছো অপারেশনের পর? ভালো আছি। ভালো আছো না? আমরা এই মিষ্টি বাবু লাইবার আমরা অপারেশন করেছিলাম গত মার্চ মাসের 8 তারিখে। অপারেশনটির নাম ছিল এডিনো টনসিলেক্টমি। তো অনেকে আমার কাছে জানতে চায় যে স্যার, অপারেশনের পর এই রোগটা কি আবার কখনো ফিরে আসবে কিনা। এই প্রশ্নটা বোধহয় আপনারও ছিল, তাই না? এটা আবার হবে কিনা। তো আসলে আমরা যে পদ্ধতিতে অপারেশন করি, এই পদ্ধতির নাম হচ্ছে কোবলেটর সিস্টেম বা কোবলেশন এডিনো টনসিলেক্টমি। মোটামুটি 1 মাস হলো সার্জারিটি সম্পূর্ণ করেছি। তো যে পদ্ধতিতে আমরা অপারেশন করি সেই পদ্ধতিতে এডিনয়েডটাকে আমরা পুরোপুরি ক্যামেরায় দৃশ্যমান করে বের করতে পারি, যার ফলে 100% সেটাকে রিমুভ করা সম্ভব হয়। আর এর ফলে রিকারেন্স রেটটা নাই বললেই চলে, অর্থাৎ এটি ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। দ্বিতীয়ত হচ্ছে যে এই অপারেশন করলে কোনো সাইড ইফেক্ট হবে কিনা। অনেক মায়েরা বাবা তারা আমাদেরকে জিজ্ঞেস করে, ডক্টর অপারেশনের পর কথা বলতে পারবে তো? যে কথা যে বলতে পারে তার প্রমাণ হচ্ছে লাইভে এসে কিন্তু আমাকে সালাম দিয়েছে, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো? গান গায়, নাচে, গান গায়, নাচতেও পারো? নাচে, ভিডিও করে পাপাকে পাঠায় দেয় অস্ট্রেলিয়াতে। তাই? হ্যাঁ, পাপা তো অস্ট্রেলিয়াতে থাকে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। লাইভেও চলে যাবে। আচ্ছা, তুমি অস্ট্রেলিয়াতে চলে যাবে? আহারে, তাহলে তো তোমাকে আমরা খুব মিস করব। আমরা অপারেশন পরবর্তী রোগীদের আবার চেক আপ করে দেখি যে কি অবস্থায় আছে। এখন আমি যেরকম লাইবাকে দেখছি, লাইবা তুমি 4-5 দিন যাবত কিন্তু দাঁতের প্রবলেম হচ্ছে স্যার। হা করো, জিওবা দেখাও। খুব সুন্দর, তোমার সেই গলার মধ্যে টনসিল নেই। আচ্ছা, হ্যাঁ, নাক ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, ওর যে গ্রোথ নিয়ে যেহেতু আপনার একটি কনসার্ন রয়েছে, আমরা সেটার জন্য ওর হরমোনটাকে একটু চেক দিব। হ্যাঁ, সব ঠিকঠাক আছে কিনা দেখবো। আমার দিক থেকে ওর গলার মধ্যে এডিনয়েড এবং টনসিলের আর কোনো সমস্যা নেই। আমরা এখন ওকে, ওর যাতে ফিজিক্যাল ফিটনেসটা খুব দ্রুত গ্রো করে, ওর যাতে মেধার বিকাশ ঘটে, সেই জন্য আমরা এখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। তো আমার বক্তব্য হচ্ছে, যে সমস্ত বাচ্চারা এডিনো টনসিলাইটিসে আক্রান্ত থাকে তাদেরকে যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা করি, তাহলে সেই বাচ্চাটি খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। তবে ওর কিন্তু খুব প্লেফুল দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে মানুষের সাথে কমিউনিকেট করছে, কথা বলছে। এটা কিন্তু তার একটা অনেক কথা বলে, বুদ্ধির একটা বহিঃপ্রকাশ। আর যে কি ব্রেন, তার ভাইকে বলবে হ্যাঁ, যে ভাইয়া, ও বলছে কি, নানু আমাকে না আম্মু মারছে, বলছে তুমি আগে কি করেছো সেই সেটা বিচার বলো। বল, সেটা বলো আগে। সেটা বলো। তুমি আমার কাছে মাকে মনে হয় ওর দোষারোপ যদি কোনো করতেছো কেন? প্রবলেম হয়েও থাকে, মানে আমি যেটা বুঝতে পারি, মনে হয় এটা রিকভার করা সম্ভব, কারণ ও অনেক অনেক বুদ্ধির সাথে রেখে কথা বলে। এই কথাটা তো অনেক জ্ঞানের ব্যাপার, যে তুমি কি করছো সেটা আগে বলো। আমার সেটা আগে বলতেছে, বলো। ভাইয়া তুমি কিছুই বুঝো না, তাই আমি বলে? ছোট হয়ে বুঝি যে আমি বড় হয়ে আমার আবার চাকরি করতে হবে, ওর আমার পাপাকে পাপাকে বলে দেখতে যে, হবে। পাপা তুমি তো জানো না, ভাইয়া মাকে সারাদিন অনেক জ্বালায়, কিন্তু আমি কিন্তু কিছু করি না। বাহ বাহ বাহ, তার মানেটা কি? তার মানে হচ্ছে আবার লাইবার লাইবা ব্যাপারে, কিন্তু হ্যাঁ, লাইবা কিন্তু ও চায় ও মা হবে, ও মা হওয়ার খুব শখ, বাহ, ও মাও হবে আবার ডাক্তারও হবে। তো তুমি মাও হবে, ডাক্তার হবে, হ্যাঁ, তার মানে হ্যাঁ। তুমি, কিন্তু মা হতেই হবে, মা হবে। বাহ বাহ, ঠিক আছে। তোমার এই যে মানে মাথায় যে মানে মুকুটটি রয়েছে, আমাকে এই রাজ বলতেছে, মুকুটটি আমার থাকবে। আম্মুকে বলতেছে, না না না, আমি কিন্তু মা হব, আমি ডাক্তার হব কিন্তু আমি মাও হব, গুড আমাকে মা গুড, হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তো আমি চাই আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই এই দেশকে গড়ে তুলবে এবং ওদের যে স্বপ্ন, ও যে স্বপ্ন দেখলো ভবিষ্যতে ডাক্তার হবে,
তার মানে কি ও পরোপকারী, আর একজন মানুষের সেবা করবে। মাও তো কিন্তু সেবা করে, মাতৃত্বের উপর তো বড় সেবা নেই। এটা কিন্তু আপনাকে দেখে, আপনার একটা ভিডিও ওর মোবাইলে সেভ করা আছে, ও তো আপনাকে ওইটা সবসময় দেখবে। সেদিন আপনাকে মনে হয় ইয়েতে দেখছে, কোন চ্যানেলে জানি দেখছে, ও ঘোরাতে ঘোরাতে আপনাকে পেয়ে গেছে ওর বলতেছে, ভাইকে বলতেছে দেখো দেখো আমার ডাক্তার, আমার বাসুদেব ডাক্তার, দেখো আমার দেখো। বাসুদেব এই ডাক্তার, তুমি দেখো দেখো, আসো আসো তাই না? আসো। তাহলে দেখুন, ও মেধাবী না হলে কিন্তু এত কিছু মনে রাখতে পারে আপনার না। নামটা যে ওর মনে আছে, ওর ভাইকে ও ডেকে বলতেছে যে ভাই আসো দেখে যাও আমার ডাক্তার, আমার আচ্ছা। বাসুদেব ডাক্তার, দেখে যাও। So আমি that's great. আমি খুব মানে পছন্দ করি। আচ্ছা, কিন্তু আচ্ছা। পড়াশোনায় তো একটু ঝামেলা আমার মনে হচ্ছে। আরে ঠিক আছে, এটা হয় কি যে এই পড়ালেখার মনোযোগের বিষয়টা এটা স্বয়ংক্রিয়ভাবে হবে, ওকে কাউন্সিলিং করতে হবে, বোঝাতে হবে, ওর এটার প্রতি একটা ভালো লাগা তৈরি করতে হবে। পড়ালেখাটা কিন্তু অনেক মেধাবীরা অনেক সময় করে নাই, কিন্তু তারা কিন্তু অনেক কিছু আবিষ্কার করে বসেছেন। এটা পৃথিবীতে এক একজন এক একভাবে তৈরি হয়। অর্থাৎ ওই পড়ালেখাটা তখন তার কাছে ভালো লাগার যদি বিষয় হয়ে যায়, তখন সে পড়ালেখা করবে। এটার জন্য আসলে গুড প্যারেন্টিং দরকার, ভালো টিচার দরকার, ভালো একজন পরামর্শদাতা প্রয়োজন। অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। মানে একটা বাচ্চা পড়ে না বলে যে সে মেধাহীন তা না কিন্তু বিষয়টা। না, সেটাই। ওর যে মেধা আছে তার প্রমাণ হইতেছে ওর কথাবার্তা, ওর চাল চলন, ওর অ্যাটিটিউড। এই যে দেখুন কি সুন্দর, ও ঘুরছে ফিরছে, না, ওর ভিতরে যখন কিন্তু আমি একটা পড়াচ্ছি ও তখনই পড়ছে, বাট ওইটা আমাকে রিটার্ন দিতে পারছে না, ওইটা তখন ও ভুলে যায়, মনে রাখতে পারে না। মানে আচ্ছা, এটাই এই হলো মনোযোগটা সমস্যা। বাড়ানোর জন্য ওকে আসলে সেইভাবেই পড়াতে হবে যাতে ওর মনোযোগটা আসে খেলার ছলে। লাইবা এদিকে আসো তো, তুমি বলো তো দেখি, এখানে মোট কয়টা আছে? 3টা। আচ্ছা, 3টা আছে। এই 3টার থেকে যদি আমি একটা সরিয়ে ফেলি তাহলে কয়টা থাকবে? 2টা। আচ্ছা, 2টার সাথে যদি আমি একটা যোগ করি তাহলে কয়টা হবে? 3টা। গুড। 3টার থেকে যদি আমি 2টি নিয়ে যাই তাহলে কয়টি থাকবে? 1টা। একটা থেকে যদি আমি একটা যোগ করি তাহলে কয়টা হবে? 2টা। 2টায় যদি নিয়ে যাই তাহলে কি হবে? সেই থাকবে না। গুড। আচ্ছা আচ্ছা, আপনি বলুন। ওই যে আমি যদি পড়াটাকে পড়ানোর মতন পড়াই তাহলে কিন্তু সে ঠিকই পড়বে। তো আমার কথা হচ্ছে যে এই যে বাচ্চাগুলোকে মেধাবী করার জন্য আসলে যাতে পড়ালেখায় মনোযোগ আসে সেটি করার জন্য আমাদেরকে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে। আমি যে সার্জারিটি সম্পন্ন করেছিলাম এডিনোটন্সিলেক্টমি, এটি করার ফলে আমি বিশ্বাস করি তার এখন অক্সিজেনের কোনো ক্রাইসিস হচ্ছে না, রাত্রেবেলা ঠিক মতন ঘুমাতে পারছে। এতে করে তার নিউরো ডেভেলপমেন্টটা ঠিকই আছে। ফিজিক্যাল ফিটনেসটা এটা গ্রোথ ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেই বিষয়টি আমি আজকে স্ক্রিনিং করব। পাশাপাশি পড়ালেখার যে বিষয়ে মা বাবারা আসলে অনেক ক্ষেত্রে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে ঠিক মতন তো পড়ছে না, বুঝছে না, আসলে আমি কি ঠিক মতন বোঝাতে পারছি কিনা, সেটা কিন্তু একটা ফ্যাক্টর। আপনি দেখবেন যে একই পড়া এক একজন টিচার এক একভাবে পড়ায়। যেই টিচার ভালো করে পড়ায় তার পড়াটা কিন্তু ক্লাসে মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, কারণ তার ওটা টেকনিক। ঠিক তেমনিভাবে যিনি পড়াচ্ছেন তাকেও বুঝতে হবে যে আমি কিভাবে পড়াচ্ছি, আমার পড়াটা ওর ভালো লাগছে কিনা, আমার পড়ানোটা। তো ঠিক আমি পরামর্শ দিব লাইবার ক্ষেত্রে যদি আমরা যত্নশীল হই, ওকে যদি টেকনিক্যালি পড়াই তাহলে ও খুব দ্রুত শিখবে। লাইবা, তুমি যেহেতু আজকে 3টি এই ম্যাঙ্গো বার নিয়ে যোগ বিয়োগ সবগুলো পেরেছো, এই 3টি তোমার ভ্যানিটি ব্যাগে রেখে দাও। Thank you বলে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু ভ্যানিটি ব্যাগে রাখেন। আজকে যদি হ্যাঁ, তুমি কি একটা ভাইয়াকে দিবা তুমি? হ্যাঁ। আচ্ছা, দেখছেন গতবার কিন্তু তুমি দাওনি, পরে কি করেছিল বলছে আমাকেও নিয়ে যাও, ওর অসুখ হয় তুমি নিয়ে যাও ডাক্তারের কাছে, আর ওকে এটা ওটা দেয়, আর আমি ভালো থাকি। আচ্ছা, এই যে দেখুন কি সুন্দর মিষ্টি বাবুটিকে আমরা গিফট দিলাম, সে তার ভ্যানিটি ব্যাগে সংরক্ষণ করলো। দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক অ্যান্ড আই জাস্ট এনজয় ইট ভেরি মাচ। মিষ্টি বাবুদের এই দুষ্টামি, এই যে কথোপকথন, আবহাওয়ার কথা, এই সুন্দর সুন্দর স্বপ্ন, এই জিনিসগুলো আমাদেরকে আনন্দ দেয়। ওরা এই স্বপ্নের পথে এগিয়ে যাবে, ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ এবং পরিবারের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে, সেই শুভকামনা থাকলো মিষ্টি বাবু লাইবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।